আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রিপলি এমএসসি অ্যাডমিশন 2025-এর সার্কুলার হয়েছে, যেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 8 মে 2025-এর মধ্যে, এবং সেই অ্যাডমিশন টেস্টটা হবে হচ্ছে 24 মে 2025। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এমএসসি ইন ট্রিপলি রেগুলার প্রোগ্রামের সাথে সেকেন্ড টাইম সুযোগ হচ্ছে। এর আগে 2024 সালে হচ্ছে আপনাদের ফার্স্ট ল্যাটারাল এন্ট্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেগুলার ত্রিপলি প্রোগ্রামে সুযোগ ছিল। সেখানে যেই অ্যাডমিশন টেস্ট কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা আমরা আজকে সলিউশন করব, এবং 2025 সালে যারা আপনারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন তাদের কোন কোন সাবজেক্ট পড়তে হবে সেই বিষয়ে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, এবং কেমন খরচ হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেগুলার ত্রিপলিতে মাস্টার্স করার জন্য, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। শুরুতেই আমরা আসতে চাচ্ছি হচ্ছে কোশ্চেন নিয়ে। গত বছর অর্থাৎ প্রথম ল্যাটারাল এন্ট্রি যে পরীক্ষা, সেটা হচ্ছে 2022-23 সেশনের সাথে রেগুলার যে সেশন, সেই সেশনের সাথে সেখানে আমাদের 18টা কোশ্চেন ছিল, এবং আপনারা অলরেডি জানেন যে 18টা কোশ্চেন থাকবে, যেটা অলরেডি যে সার্কুলার হয়েছে সেই সার্কুলারে এবং মেনশন আছে আমাদের প্রতিটা কোশ্চেনের 5 মার্ক, এবং প্রতিটা সাবজেক্ট থেকে আমাদের টোটাল 6টা সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে। প্রতি কোশ্চেনের সাবজেক্ট থেকে 3টা করে কোশ্চেন, টোটাল 6টা কোশ্চেন। সেই অনুযায়ী 18টা কোশ্চেন ছিল, এবং প্রতিটা পার্টেই আমাদের ইন্ডিভিজুয়ালি একদমই ডেডিকেটেডলি 3টা করে কোশ্চেন থাকবে, এবং 3×5=15, এবং টোটাল এই কোশ্চেনের পাস মার্ক হচ্ছে 40%। দ্যাটস মিন হচ্ছে, যেহেতু 90, দ্যাটস মিন হচ্ছে 36। মোটামুটি 36 যদি আপনি মার্ক পান, সেই ক্ষেত্রে মোটামুটি আপনার ভাইভাতে কল পেতে পারেন। লাস্ট ইয়ারে ভাইভাতে 10 জনের মতো কল করা হয়েছে, এবং মোটামুটি সবাইকেই এলিজেবল হিসাবেই গণ্য করা হয়েছে। যাই হোক, আমরা কোশ্চেনের এবার ডিটেল যাই। প্রথম কোশ্চেন ছিল, টু প্যারালাল প্লেট ক্যাপাসিটার অফ 10 microfarad and 20 microfarad are connected in series with 30 volt battery. What is the voltage across 10 microfarad capacitor if the insulation of dielectric constant K equal to 3 inside the 10 microfarad capacitor? What will be the new voltage? ওকে, প্রথমে আসি হচ্ছে ভোল্টেজের ক্ষেত্রে। তাহলে টোটাল আমাদের ক্যাপাসিটেন্স হয়, যেহেতু প্যারালাল দুইটা সিরিজ কানেক্টেড ক্যাপাসিটর, সো সিরিজ কানেক্টেড ক্যাপাসিটরের ইকুইভ্যালেন্ট সার্কিট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হয় C1/C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এত। সো সেখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স পাচ্ছি এত, অর্থাৎ আমাদের এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, অর্থাৎ আমাদের যে টোটাল সো ভোল্টেজ অ্যাগেনস্টে হচ্ছে B1, আর মানে হচ্ছে 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরে V গুণন এটা। সিমিলারলি ভোল্টেজ অ্যাগেনস্ট 20 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর এটা। সো এই হচ্ছে দুইটা ভোল্টেজ। দেন আমরা যদি ভোল্টেজ বার করি, ইনিশিয়ালি 30 ভোল্ট ছিল, সো আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর এত, সো 10 মাইক্রোফ্যারাডের মধ্যে ইনিশিয়ালি ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। অর্থাৎ আমাদের এই যে ডাইইলেকট্রিক 3কে ইনসার্ট করার আগে আমাদের 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের অ্যাগেনস্টে ভোল্টেজ ছিল আমাদের 20 ভোল্ট। এবার যদি আমরা 3কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের আমরা ইনসার্ট করি, তাহলে হচ্ছে আমাদের যেই ক্যাপাসিটর ছিল 10 মাইক্রোফ্যারাড, সেই ক্যাপাসিটর আসলে 3 গুণ বৃদ্ধি হবে। আপনারা জানেন C ইকুয়াল টু অ্যাপসুলেন A/D। সো অ্যাপসুলেনটা হচ্ছে কে অ্যাপসুলেন নট, তাই তো? অ্যাপসুলেন A বাই হচ্ছে D। সো অ্যাপসুলেন মানে হচ্ছে কে অ্যাপসুলেন নট। সো কে যেহেতু 3 গুণ হয়েছে, 3 অ্যাড হয়েছে, কে নর্মালি 1 থাকে, সো 3 হয়েছে, দ্যাটস মিন আমাদের ক্যাপাসিটেন্স 3 গুণ বেড়ে গেছে। এর মানে যেটা ছিল হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, সেই ক্যাপাসিটার হয়েছে হচ্ছে 30 মাইক্রোফ্যারাড। ওকে, নিউ ইকুইভ্যালেন্স ক্যাপাসিটেন্স হচ্ছে
30 এবং 20 মাইক্রোফ্যারাড। সো যদি আমরা সিরিজ করি তাহলে ইকুইভ্যালেন্স ক্যাপাসিটেন্স আসে হচ্ছে 12 মাইক্রোফ্যারাড। দেন সিমিলারলি আমরা যদি ক্যাপাসিটেন্সের অ্যাগেনস্টে ভোল্টেজ ডিভাইডেশন করি তাহলে হচ্ছে আমাদের নতুন ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। অর্থাৎ আমরা আগে যে ভোল্টেজ ছিল সেই ভোল্টেজটা ছিল হচ্ছে 20 ভোল্ট, এবং নতুন আমাদের এই প্যারালাল ক্যাপাসিটেন্স অ্যাড করার ফলে আমাদের যে ভোল্টেজটা হয়েছে সেই ভোল্টেজটা হচ্ছে 12 ভোল্ট। এই ছিল আমাদের প্রথম কোশ্চেন। আমরা যদি আসি সেকেন্ড কোশ্চেন আসছে, এ ফ্রি ইলেকট্রন হ্যাভ ওয়েভ ফাংশন অফ এত, ডিটারমাইন দ্য ইলেকট্রনস de Broglie wavelength, momentum, kinetic energy and speed when the k equal to 5 pm inverse. Given the mass of the electron দেওয়া আছে, ইলেকট্রনের ম্যাস এবং প্লাঙ্ক কনস্ট্যান্ট দেওয়া আছে, দেন হচ্ছে লাইটের স্পিডটাও দেওয়া আছে। সো দ্য ওয়েভ ফর্ম গিভেন বাই দ্য কোশ্চেন ইজ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। সো এখান থেকে আমরা যেটা পাই, এই কে এখানে আমাদের এটার যে অংশ সেইখান থেকে আমরা পাই হচ্ছে কে ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। সো যেখানে ল্যামডাই হচ্ছে আমাদের ওয়েভলেন্থ, সো আমরা ওয়েভলেন্থ পাই 2 পাই বাই কে। যদি আমরা সেখানে বসাই, কে ইকুয়াল টু আমাদের আসছে 50 pm ইনভার্স। সো 50 pm ইনভার্স মানে হচ্ছে 50 গুণন 10 টু দ্য পাওয়ার 10 মিনিট ইনভার্স। ওকে, সেটা যদি আমরা বসাই দেন হচ্ছে আমরা যেটা পাচ্ছি, আমরা একটা ভ্যালু পাচ্ছি ল্যামডার, সেটা হচ্ছে 1.26 গুণন 10 টু দ্য পাওয়ার 11। অর্থাৎ আমরা অলরেডি ডি ব্রগলির যে ওয়েভলেন্থ সেই ওয়েভলেন্থটা আমরা পেয়ে গেছি। দেন দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ আর অলসো রিলেটেড টু মোমেন্টাম। সো আমরা যদি এখন মোমেন্টাম বের করতে পারি, সেখানে হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। পি হচ্ছে মোমেন্টাম আমাদের, পি ইকুয়াল টু তাহলে এইচ বাই ল্যামডা। আমরা এইচের ভ্যালু অলরেডি দেওয়া আছে এবং পির ল্যামডার ভ্যালু আমরা অলরেডি বের করে ফেললাম। সেখান থেকে আমরা মোমেন্টাম পাবো 5.27 গুণন 10 টু দ্য পাওয়ার মাইনাস 20 কেজি পার মিটার সেকেন্ড। দেন কোশ্চেন 3-তে ছিল হচ্ছে আমাদের একটা ফিগার দেওয়া ছিল, একটা ফিগার অফ এনার্জি ব্যান্ডের। 3টা লেভেল ছিল এনার্জি লেভেল, একটা হচ্ছে -13.6, -3.4, -1.8। সো আমাদেরকে ওয়েভলেন্থটা দেওয়া ছিল এত। ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি ইমিটেড ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করতে বলছে, এবং ডিটারমাইন দ্য ইলেকট্রন ট্রান্সমিট অফ দ্য এনার্জি ফোটন এনার্জি এত। ফোটন এনার্জি হলে এত হলে কোন লেয়ার থেকে কোন লেয়ারে আসলে আমাদের আর ইলেকট্রন ট্রানজিশনটা ঘটেছে, এই লেয়ার থেকে এই লেয়ারে নাকি এটা থেকে এটা। ওকে, ইনিশিয়ালি আসি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বের করা। আমরা ফ্রিকোয়েন্সি জানি হচ্ছে এফ ইকুয়াল টু ভি বাই সি বা বেগ, যেটা ভি বাই ল্যামডা। সো সেখান থেকে যদি আমরা অলরেডি ল্যামডা দেওয়া আছে, আলোর বেগ সিও দেওয়া আছে, সি আমরা জানি 3 গুণন 10 টু দ্য পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। সো সেটা যদি আমরা পুট করি তাহলে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি পাবো 4.7 গুণন 10 টু দ্য পাওয়ার 14 হার্টস। ওকে, ডিটারমাইন দ্যাট। সো আমাদের যদি ফোটন এনার্জি এত হয়, সো তাহলে আমরা যেই ভ্যালুটা পাবো আমাদের কি আছে, আমাদের এখানে ফোটন এনার্জি যেটা সেটা হচ্ছে দুইটা এনার্জি স্তরের যেই ডিফারেন্স সেটা। সো ই ইকুয়াল টু ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল। আর আমরা আরেক দিকে জানি ই ইকুয়াল টু হচ্ছে এইচ এফ। সো সেখানে যদি আমরা ইনপুট করি, এই ইর ভ্যালু হচ্ছে 3.03 গুণন 10 টু দ্য পাওয়ার মাইনাস 19। যদি আমরা ই সেটাকে পুট করি, দেন হচ্ছে আমরা ই করি ফ্রিকোয়েন্সি পুট করি, দেন আমরা যেটা দেখতে পারবো এই ডিফারেন্সটা, এটা হচ্ছে মেইনলি ই টু। এটা যদি আমরা ধরি ই টু,
হচ্ছে ই অন, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E3। সো আমাদের E2 থেকে E3-তে যাওয়ার ফলে যে ডিফারেন্স, এর মানে এই দুইটা স্তরের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই হবে। দ্যাটস মিন আমাদের যদি কোনো একটা ফোটন এনার্জি এত ট্রান্সমিট করে, তাহলে হচ্ছে আমাদের ইলেকট্রন, মূল কথা হচ্ছে E2 টু E3-তে আমাদের ট্রানজিশনটা হবে। ওকে, 4 নাম্বার কোশ্চেন ছিল আমাদের হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে। আমাদের একটা কাউন্টার দেওয়া ছিল, কাউন্টার 4 স্টেজের কাউন্টার, 1 2 3 4টে ফ্লিপ ফ্লপ আছে, জেকে ফ্লিপ ফ্লপ, এবং সেখানে পালস দেওয়া আছে। ওকে, প্রথম কোশ্চেন ছিল দ্য কাউন্টার স্টার্টার 0 0 স্টেজ and then clock pulse are applied. Sometime later the clock pulse are removed and counter flip flop read 0 on 0 on. How many clock pulse are count? Okay, কাউন্টার ফার্স্টে হচ্ছে 0 0 0-তে ছিল, দ্যাটস মিন 0 0 0-তে ছিল। ওকে, if the clock pulse, first clock pulse occurs, then we will find 0 to 0 0 to 0 0 on, then 0 0, then second clock pulse 0 0 on, at the final, at the 5 pulse, then I got 0 on 0 on. So 5 clock pulse have occurred for the counter to translate 0 0 0 to 0 on 0. Suppose that clock pulse signal is 16 kilohertz. What would be the frequency at the output? Okay, for 4-bit counter, the output of the frequency of each flip flop will divided by 2 for each successive flip flop, and each flip flop toggle with every second clock pulse. The over output frequency will be divided by the factor of 2 to the power 4. Therefore, so 16. So output frequency is given by 16 kilohertz divided by 16, that's mean 1 kilohertz. So আমাদের ক্লক পালস যদি 16 কিলোহার্টজ হয়, তাহলে হচ্ছে আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সি কত হবে? আউটপুট ফ্রিকোয়েন্সি 1 হবে, দ্যাটস মিন 1 কিলোহার্টজ হবে। এর মানে হচ্ছে অর্থাৎ আমাদের এই 4টা ডিজিট আবার 0 0 হইতে আমাদের কত সময় লাগবে? দ্যাটস মিন লাস্ট এখান থেকে 0 0 1 0 0 0, দেন এরকম করে করে এরকম অনের পরের সংখ্যা কত আসবে? 0 0 0। এর মানে 16 গড় পর আমাদের রিপিট করবে, দ্যাটস মিন সেই 16 ডিভাইডেড করা হয়েছে। এর মানে আমাদের আউটপুটের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 1 কিলোহার্টজ হবে। আমাদের সি নাম্বার কোশ্চেন ছিল হোয়াট উড বি দ্য মোড নাম্বার অফ দ্য কাউন্টার ইফ 3 more flip-flop were added. যদি আমরা আরও 3টা ফ্লিপ ফ্লপ অ্যাড করি, তাহলে টোটাল আমাদের কাউন্টারে ফ্লিপ ফ্লপ থাকতেছে হচ্ছে 7টা, দ্যাটস মিন আমাদের কাউন্টার তখন হবে 7-bit কাউন্টার। দ্য মোড নাম্বার ইকুয়াল টু ম্যাক্সিমাম কাউন্ট অফ দ্য counter determined by 2 to the power 7, that's mean the flip flop can be mode number equal to 2 to the power 7, that's mean 1 to 8। অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম আউটপুট যেটা আমরা এই কাউন্টার থেকে পাবো সেটা হচ্ছে 7টা 1, দ্যাটস মিন হচ্ছে 128। ওকে, 5 নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স থেকে। সেখানে আছে অ্যাসুম দ্য ট্রানজিস্টর অফ দ্য সার্কিট গিভেন বাই দ্য ফিগার 3 হ্যাজ বিটা দেওয়া আছে, দেন হচ্ছে বিই দেওয়া আছে 0.7, বিটি দেওয়া আছে 25.9 মিলিভোল্ট। ক্যালকুলেট দ্য ডিসি ভ্যালু অফ ডিসি বিবিই আইসি আইবি আই।
ওকে, আমাদের গিভেন যে ভ্যালু সেই ভ্যালুগুলো আমরা এখানে দেওয়া আছে। দেন আমরা এই সার্কিট থেকে পাই হচ্ছে বিবি, দ্যাটস মিন এই জায়গার ভোল্টেজ। আমরা যদি এইটা ভোল্টেজ ডিভাইডার করি সেই ক্ষেত্রে আমরা ভোল্টেজ পেতে পারি, সো 10 ভোল্ট। সো এর অ্যাগেনস্টে ভোল্টেজ হচ্ছে 1 মেগা। সো ভোল্টেজ ডিভাইডার করে আমরা এখানে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে 2.94 ভোল্ট। সো দেন we can use the formula to voltage divide uh, base emitter, then we can get the BE. B that mean এখানকার ভোল্টেজ সেটা হচ্ছে BB minus BBE, so we gonna get 2.24. then we want to find out এখানকার ভোল্টেজ আমরা যেহেতু পাইছি বি, এখানকার রেজিস্ট্যান্স আমরা জানি, তাহলে এখানকার আমরা কারেন্টটা পাবো। সো ডিভাইডেড করছি বি বি ডিভাইডেড বাই আর ই, বি হচ্ছে 2.24 আর 20 ওহম। সো আমরা এখানকার কারেন্ট পাইলাম আইই। দেন হচ্ছে আই আর আই এবং আইসি প্রায় সমান ধরা যায়, কিংবা হচ্ছে এটা যেহেতু সমান ধরা যায় তো আইসি ইকুইভ্যালেন্ট। দেন হচ্ছে বিটা আই বি ইকুয়াল টু হচ্ছে আইসি বাই বিটা, অর্থাৎ আইসি ইকুয়াল টু বিটা আইবি। সো সেখান থেকে আমরা আইবি বাই সি। দেন হচ্ছে বিসি যদি এটা হয় সেখান থেকে হচ্ছে যদি আমরা এইটুকু বাদ দিই তাহলে এখানকার বিসিটা পাবো, এটা হচ্ছে বিসিসি মাইনাস হচ্ছে আইসি আর সি যদি ডিভাইডেড করি তাহলে হচ্ছে ওখানকার ভোল্টেজ আমরা পাবো। সিমিলারলি হচ্ছে আমরা পাবো যদি আমরা ক্যালকুলেট করি আইসি আর সি পাইলাম হচ্ছে বিসি পাইলাম হচ্ছে 2.5, অর্থাৎ আমরা মেবি সবগুলা ভোল্টেজ সব কিছু বের করা শেষ। ওকে, 6 নম্বর কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য ইনপুট ইম্পিডেন্স অফ দ্য সার্কিট shown in figure 4 and the output. সো আমাদের এখানে 30 ডেসিবেল একটা ভোল্টেজ ছিল। আমরা যদি এর ইম্পিডেন্স ইনপুট ইম্পিডেন্স বের করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথম অপ অ্যাম্পের ক্ষেত্রে যদি আসি সেক্ষেত্রে আমাদের প্রথম অপ অ্যাম্পের ক্ষেত্রে আমরা যেই ইনপুট ইম্পিডেন্স যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের কি ছিল, ইনপুট ইম্পিডেন্স জেড ইকুয়াল টু ছিল আর অন প্যারালাল উইথ ছিল হচ্ছে আর এফ। সো সেটা যদি আমরা করি আর অন হচ্ছে আমাদের 100 কিলো আর আর এফ হচ্ছে 14। সো সেটা প্যারালাল করলে আমরা প্রথম ইয়ের জন্য ইনপুট ইম্পিডেন্স পেয়েছি হচ্ছে এত। ওকে, সিমিলারলি আমরা সেকেন্ডটার জন্য ইনপুট ইম্পিডেন্স পাচ্ছি হচ্ছে আমাদের আর আই এন প্লাস হচ্ছে আর এফ। সো টোটাল আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটার সাথে এটা সিরিজ, দ্যাটস মিন হচ্ছে 20। সো দেন টোটাল ইনপুট ইম্পিডেন্স, দুটো ইনপুট ইম্পিডেন্স হচ্ছে যোগ করলে আমরা পাচ্ছি 22.28। ওকে, দেন হচ্ছে ভোল্টেজ গেইন। আমরা প্রথমটার যদি ভোল্টেজ গেইন এ ধরি তাহলে হচ্ছে ইনভার্টিং আছে, সো মাইনাস আর এফ বাই আর অন, দ্যাটস মিন হচ্ছে গেইন হচ্ছে এত। সিমিলারলি সো আউটপুট ইজ এত। দেন দিস আউটপুট ইজ দ্য ইনপুট অফ non-inverting part of this, then we gonna get the second part is -9. Okay, then we get the final output of the voltage is -30.8. Okay,
দেন 7 নম্বর কোশ্চেন ছিল ফাইন্ড দ্য বিসি অ্যান্ড আইএল অ্যান্ড দ্য এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টর ইন দ্য সার্কিট অফ দ্য ফিগার 5 আন্ডার দ্য ডিসি কন্ডিশন। সো ডিসি কন্ডিশনে এই সার্কিটে হচ্ছে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের অ্যাগেনস্টে এনার্জি বের করা বলা হয়েছে। সো এখানে হচ্ছে আমাদের ডিসি কন্ডিশনে ইন্ডাক্টর শর্ট হয়ে যাবে এবং এখানে ক্যাপাসিটর আছে সেটা ওপেন হয়ে যাবে। সো ফাইনালি আমাদের এখানে একটা কারেন্ট সোর্স আছে, সেই সোর্সের মাধ্যমে অপারেট করবে। যদি এটা ওপেন করি তার মানে এইটুকু ওপেন, সো আলটিমেটলি এই জায়গাটা শর্ট হয়ে গেছে। ওকে, যদি এই জায়গায় শর্ট হয় তাহলে হচ্ছে আমরা টোটাল আমাদের যেই কারেন্ট পাচ্ছি, সো টোটাল কারেন্ট পাচ্ছি এই দুইটার মধ্যে, যেহেতু আমাদের কারেন্টটা এই দিকে কত প্রবাহিত হবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের যেটা হবে সো এখানে কিছু ভুল আছে, এটা হচ্ছে 2 4, সো 8/6, দ্যাটস মিন যা আসবে তাই, সেটা হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালু। সো আমরা এই কারেন্টটা কত আসবে এবং এই ক্যাপাসিটারের এগেনস্টে তাহলে এখানকার ভোল্টেজ কত, যেহেতু এটা ওপেন সার্কিট কোনো কারেন্ট নেই, দ্যাটস মিন ভোল্টেজ হচ্ছে 0। সো আমরা আলটিমেটলি ক্যাপাসিটার এগেনস্টে সঞ্চিত কারেন্ট পাবো হচ্ছে হাফ CB², বি যেহেতু 0, দ্যাটস মিন হচ্ছে আমাদের ক্যাপাসিটার স্টোরেজ 0। আর ইন্ডাক্টরের এগেনস্টে আমরা পাবো হাফ IL² সো আমরা হাফ পাইছি, এল এর মান হাফ গুণন হচ্ছে I² আয়ের ভ্যালু 2 না, এখানে 2 সে একটু কম আসবে, দ্যাটস মিন হচ্ছে 8/6 তার স্কোয়ার হবে। ঠিক আছে, টাইপিং মিস্টেক। ওকে, 8 নম্বর কোশ্চেন, ইউজ দ্য সুপারপজিশন থিওরাম টু ফাইন্ড দ্য কারেন্ট I ও দ্য 6 ওহম রেজিস্টার অফ দ্য সার্কিট ফিগার 6। অর্থাৎ এই যে আমাদের 6 ওহম যে রেজিস্টার আছে এর ভিতর দিয়ে কারেন্ট সুপারপজিশন মেথডে। ওকে, আমরা যদি প্রথম কন্ট্রিবিউশনটা ধরি যে এই সোর্সটা কাজ করছে অ্যাক্টিভ, দেন হচ্ছে আমরা এখান থেকে যদি তাহলে এই সোর্সটা তখন ওপেন হয়ে যাবে, তো আমাদের এই টোটাল সার্কিটটাই হচ্ছে সিরিজে আছে। সো আমরা সিরিজ সার্কিট করছি, দ্যাটস মিন ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স এত। সো আমরা এখান থেকে যদি ডিভাইডেড করি ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ভোল্টেজ ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্স, তাহলে আমরা কারেন্ট পাবো। এই কারেন্টটাই আলটিমেটলি এই 6 অ্যাম্পিয়ারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। ওকে, আমরা কারেন্ট পাইলাম এত। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে এটা অ্যাক্টিভ আছে, এটা তাহলে শর্ট, দ্যাটস মিন হচ্ছে কারেন্ট ডিভাইডেড হবে এইদিকে এবং এইদিকে। সো এই পার্টটার কারেন্টের ভ্যালুটা আমাদের বের করতে হবে। কারেন্ট ডিভাইডেড যদি হয় তাহলে হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালু হচ্ছে I। সো এই পাশের কারেন্ট দ্যাটস মিন এটা গুণন ডিভাইডেড বাই এই দুইটার তিনটা যোগ করার ফলে এই যেটা। সো আমাদের কারেন্ট আসলো এত। সো আমাদের টোটাল কারেন্ট অফ সুপারপজিশন এই দুইটা কারেন্টের, এটা এবং এইটার যোগফলটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট। সো টোটাল কারেন্ট আসছে 4.7 গুণ যোগ যে 0.56 অ্যাম্পিয়ার। ওকে, দেন আমাদের সার্কিট ছিল 9 নম্বরে, যে ফর দ্য ডেল্টা ডেল্টা সিস্টেম শোন ইন ফিগার 7। 7 নম্বর ফিগারে হচ্ছে আমাদের একটা ডেল্টা ডেল্টা সিস্টেম আছে। দেন ফাইন্ড আউট দ্য ফেস অ্যাঙ্গেল θ2 এবং θ3 ফর দ্য ACB phase sequence. So and find out the current IAB. So for ACB phase sequence we're gonna get the angle of phase B minus 120 এবং phase CA equal to plus 120. Then the θ2 equal to minus 120 and θ3 equal to 120. Okay. সেকেন্ড কোশ্চেন IAB বের করি। IAB এর জন্য আমাদের কি করতে হবে, IAB দ্যাটস মিন এই জায়গার কারেন্ট। সো এই জায়গার কারেন্টের জন্য আমাদের এই টোটালটাকে প্যারালাল করে আমরা করতে পারি
সো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেলাম এত, দেন হচ্ছে আমরা যদি এটা করি তাহলে জেড ওয়াই আমরা পাইতেছি হচ্ছে টোটাল এত, দেন হচ্ছে আমরা আই ফেস পেলাম এত, আর আই লাইন তাহলে আমাদের এটা √3 গুণ, সো আই লাইন পাচ্ছি হচ্ছে 73.17 at an angle -11.3 degree ampere. Then the question number 10, draw the exact equivalent circuit and corresponding phasor diagram of the transformer. Assume the loads are lagging. So lagging load condition এ ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্স যে সার্কিট, সেই ইকুইভ্যালেন্স সার্কিট এবং ফেজর ডায়াগ্রামটা ড্র করতে বলা হয়েছে। আমরা বেসিক্যালি ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্স সার্কিট হচ্ছে এটা, এই পাশে একটা ভোল্টেজ, সো রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স, সিমিলারলি হচ্ছে রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স, ওকে, দেন এই পাশে একটা ভোল্টেজ আউটপুট হয়। এটা হচ্ছে ট্রান্সফরমারের মেইন ইকুইভ্যালেন্স সার্কিট। যদি সার্কিটটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে থাকে তাহলে হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ডায়াগ্রামটা হবে এটা, ওকে। আর যদি হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে থাকে সেক্ষেত্রে আমাদের ডায়াগ্রামটা এরকম হবে। আর যদি হচ্ছে লিডিং থাকে তাহলে হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ডায়াগ্রামটা এটা। ল্যাগিং লিডিংয়ের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে আমরা যদি এই V1 এবং V2 ইকুয়েশনটা দেখি তাহলে দেন হচ্ছে 11 নম্বর কোশ্চেন, এ সিঙ্গেল ফেস পাওয়ার সিস্টেম কনসিস্ট অফ এত ভোল্ট এত ফেজর জেনারেটর সাপ্লাইং লোড অফ এত, তো এ ট্রান্সফরমার লাইন হচ্ছে এত। টু সিঙ্গেল ফেস ট্রান্সফরমার আর ট্রান হচ্ছে 10-100 ক্যান বি ইনস্টল both of the justify the advantage of the transformer in term of transmission losses and load in folders। অর্থাৎ আমরা হচ্ছে 230 ভোল্ট 50 হার্টজ ফ্রিকোয়েন্সির একটা জেনারেটর এবং লোড আছে এটা যদি আমরা ট্রান্সমিট করি, আমাদের একটা ট্রান্সমিশন লাইন আছে, এই লাইন বরাবর, দেন হচ্ছে আমাদের যেই লস হবে I²R লস। এখন আমরা যদি 10:100 এবং 100:10 দুইটা ট্রান্সফরমার, একটা স্টেপ আপ এবং একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করলে তো সেম ভোল্টেজটা পাবো। সেই ক্ষেত্রে আমাদের ট্রান্সমিশন লসটা কতটুকু কম হবে বা বেশি হবে সেই জিনিসটাই অ্যানালাইসিস করতে বলা হয়েছে। সো ইনিশিয়াল ক্ষেত্রে আমাদের পাওয়ার লস আসবে হচ্ছে I²R। সো আমরা যদি টোটাল জেড বের করি তাহলে জেড লাইন এবং জেড লোড যোগ করলে টোটাল লাইনটা পাচ্ছি, এবং সেখান থেকে আমরা ইম্পিডেন্স বের করতে পারছি, ইম্পিডেন্সের যেই ফেজর ভ্যালু, দেন আমরা কারেন্ট পাইছি, সো আমাদের লস পাইছি I²R। দেন আমরা যদি এবং দ্য ভোল্টেজ ড্রপ তাহলে হচ্ছে আই জেড লাইনে আমাদের কিছু ভোল্টেজ ড্রপ হয়েছে, সো তাহলে আমাদের টোটাল লোডের ভোল্টেজ হবে যে আমাদের টোটাল যে ভোল্টেজ ছিল সেই ভোল্টেজ থেকে ভোল্টেজ ড্রপটা বিয়োগ হয়ে যাবে, তাহলে আমরা পাইলাম হচ্ছে 217.3732 ভোল্টেজ, ওকে। আমরা যদি ট্রান্সফরমার করি সেক্ষেত্রে আমাদের ভোল্টেজটা আপ হয়ে যাবে, ভোল্টেজটা আপ হওয়ার সাথে সাথে অ্যাজ কারেন্টটা ডাউন হয়ে যাবে, সো আমাদের টোটাল যে লস I²R লসটাও কমে যাবে, যেটা আমাদের ছিল হচ্ছে 717, সেটা 7.17 হয়ে গেছে। অ্যাট দ্য সিমিলার কেসেস ভোল্টেজ ড্রপটাও হচ্ছে আলটিমেটলি কমে যাবে, সো 29.87। সো এই হচ্ছে অ্যাডভান্টেজ, ভোল্টেজ ড্রপ কমে গেছে এবং হচ্ছে ট্রান্সমিশন লস আমাদের কম হয়েছে। এখানে একটা সামারি করে দেওয়া আছে। 12 নম্বর কোশ্চেন ছিল, এ 132 কিলোভোল্ট on 32 kilovolt transmission line has the following data, তার ওয়েট দেওয়া আছে এত কেজি পার কিলোমিটার, তার হচ্ছে স্প্যান দেওয়া আছে 300 মিটার, আলটিমেট ডিস্টেন্স দেওয়া আছে, সেফটি ফ্যাক্টর দেওয়া আছে, ক্যালকুলেট দ্য হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড অফ দ্য
শুড বি সাপোর্টেড অ্যান্ড রিকোয়ার্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে এত। দ্যাটস মিন হচ্ছে আমাদের স্যাকের ম্যাথ দেওয়া আছে। দ্যাটস মিন আমাদের ওয়েটটা হচ্ছে এত কিলোমিটার/আওয়ার, লেন্থ দেওয়া আছে, ইল্ড স্ট্রেন্থ দেওয়া আছে, সেফটি ফ্যাক্টর দেওয়া আছে, সবই দেওয়া আছে। তাহলে আমরা স্যাকের ফর্মুলা, যেহেতু এটা হচ্ছে ইকুয়াল হাইটের যেই ক্ষেত্রে যেই স্যাকটা হয় সেই স্যাক, সো আমরা সেখান থেকে সো আমাদের যে এই টি, দ্যাটস মিন টেনশন আলটিমেটলি স্ট্রেন্থ ডিভাইডেড বাই হচ্ছে সেফটি ফ্যাক্টর। সো টেনশন ইকুয়াল টু হচ্ছে ওটা, দেন আমরা যদি পুট ডাউন করি তাহলে আমরা যেটা স্যাক পাচ্ছি সেটা হচ্ছে 5.85। ওকে, 5.85 যদি আমরা স্যাক পাই তাহলে আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে হচ্ছে 12 মিটার। তার সাথে যদি যোগ করি তাহলে আমাদের টোটাল যে আমাদের লেন্থ সাপোর্টের সেই লেন্থটা আমরা পাবো গ্রাউন্ড থেকে। সো সেই লেন্থটা হচ্ছে 17.85 মিটার। ওকে, 13 নম্বর কোশ্চেন ছিল হচ্ছে আমাদের রাইট ডাউন দ্য ম্যাক অ্যাড্রেস ইন বাইনারি। সো এই ম্যাক অ্যাড্রেস ছিল, সেই ম্যাক অ্যাড্রেসটাকে বাইনারিতে কনভার্ট করা বলা হয়েছে। অলসো রাইট ডাউন দ্য গ্রে কোড অফ দ্য বাইনারি, অর্থাৎ আমাদের এই ম্যাক অ্যাড্রেসটাকে বাইনারি করা হয়েছে। এখানে 54 ছিল, 54কে যদি আমরা বাইনারি করি তাহলে হচ্ছে আমরা এইটা ইজিলি করতে পারি। আমরা ইজিয়েস্ট ওয়েতে আমরা হচ্ছে বাইনারি করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি বাইনারি করি 54 ক্ষেত্রে আমরা 1248 মেথডে হচ্ছে আমরা বাইনারি করতে পারি। এটা যেহেতু হেক্স কোড থাকে, কি করতে পারি, এই দেখেন এইটুকু 1 এবং 4 হচ্ছে 5, আর 4 হচ্ছে এই যে 4-এর জায়গায় 1 0। ওকে, এভাবে 3-এর ক্ষেত্রে হচ্ছে 2 আর 1, এর মানে হচ্ছে এই যে দেখেন 0 0 0 1। আর এর ক্ষেত্রে এ হচ্ছে কত, 10। সো 10 মানে 8 আর 2, এর মানে 1 0 1 0। এইভাবে হচ্ছে আমরা এই যে আমাদের যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেটাকে বাইনারিতে কনভার্ট করতে পারি। আর যদি আমরা এই যে বাইনারি, আমাদের অলসো বলছে যে এই গ্রে কোডটাকে আমাদের বাইনারি করতে হবে, সরি এই বাইনারি কোডটাকে গ্রে কোড বলা হয়েছে। গ্রে কোড হচ্ছে এমন একটা কোড যার প্রথম ডিজিটটা ফিক্স থাকে এবং সেকেন্ড ডিজিটটা যদি রিপিট হয় তাহলে হচ্ছে 1, আর যদি রিপিট না হলে 0, আদারওয়াইজ হচ্ছে 1। দ্যাটস মিন আমাদের ফার্স্ট বিট হচ্ছে 1, ওকে, যেহেতু বাইনারি সেম। দেন সেকেন্ড বিটটা কি আছে, বাইনারিতে 1 আছে, এর মানে এটা কি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি, দ্যাটস মিন 0। তারপরের বিটটা 1 ছিল, 0 হয়েছে, তার চেঞ্জ হয়েছে 1, দ্যাটস মিন হচ্ছে পরের বিটটা 0। সো যেহেতু এই চেঞ্জ হয়েছে না হয়েছে এটা এভাবেও করতে পারেন। এর মানে যদি আমরা এক্সঅর করি আগের বিটের সাথে পরের বিট, এক্সঅর করলে যেটা আসে, এক্সঅর মানে হচ্ছে যদি 1 আর 0 এক্সঅর করেন 1 পাবেন, আদারওয়াইজ মানে চেঞ্জ হইলেই তো 1 পাবেন, আদারওয়াইজ তো পাবেন না, সেটাই। এর মানে হচ্ছে আমরা 1100কে যদি আমরা গ্রে কোডে কনভার্ট করি তাহলে 1 0 1 0। এর মানে গ্রে কোডের হচ্ছে প্রথম কোডটা সিমিলার টু বাইনারি, পরের কোডটা হচ্ছে চেঞ্জ হয়েছে কিনা, ঠিক আছে, সেই জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে। What are the common data types of the variable declared in C language? Mention the size and the largest and smallest number in byte of each data type. অর্থাৎ আমাদেরকে যেই সি প্রোগ্রামিংয়ে যে ভ্যারিয়েবলের ডেটা টাইপ আছে সেগুলোকে লিখতে বলা হয়েছে, এবং এর ডেটা টাইপ মানে ডেটা সাইজ এবং হচ্ছে লার্জেস্ট এবং স্মলেস্ট নাম্বার কত সেটা ডিফাইন করা হয়েছে। আমাদের ক্যারেক্টার টাইপ ডেটা টাইপ আছে, দ্যাটস মিন তার বাইট সাইজ হচ্ছে 1, সেটার নাম্বার রেঞ্জ হচ্ছে -128 টু 128, ইন্টেজারে হচ্ছে 2, দ্যাটস মিন তার নাম্বারটা হচ্ছে 3 টু এত থেকে এত। সিমিলারলি ফ্লোটের 4 এবং ডাবল টাইপ ডেটা টাইপে হচ্ছে 8 বাইট এবং নাম্বারটা এটা। ওকে, 15 নাম্বার কোশ্চেনে ছিল হচ্ছে রাইট ডাউন দ্য মেইন ডিফারেন্স বিটুইন মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার, হোয়াট আর দ্য ফাংশন অফ বাস ইন্টারফেস ইউনিট অফ 8086। সো আমরা যদি মাইক্রোপ্রসেসরের এবং মাইক্রোকন্ট্রোলারের পার্থক্য চিন্তা করি তাহলে মাইক্রোপ্রসেসর আর ওয়াইডলি ইউজ ইন মাইক্রো কম্পিউটার সিস্টেম, আর মাইক্রোকন্ট্রোলার মেইনলি এমবেডেড সিস্টেমে আমরা ইউজ করি। আর এই সিস্টেমের যেই
ইট হ্যাজ অনলি সিপিইউ এমবেডেড টু ইট। মাইক্রোপ্রসেসরে শুধু সিপিইউ থাকে, বাট মাইক্রোকন্ট্রোলারের সিপিইউ অ্যাজ ওয়েল অ্যাজ র্যাম, রোম, আদার যত পেরিফেরাল ডিভাইস আছে সব এমবেডেড থাকে। মাইক্রোপ্রসেসরে মূলত আমরা এক্সটার্নাল বিভিন্ন লার্জ কমপ্লেক্স সার্কিট অ্যাড করে থাকি, বাট মাইক্রোকন্ট্রোলারে এক্সটার্নালি আমরা ছোটো হয়তো সার্কিট ডেভেলপ করতে পারি। সো মাইক্রোপ্রসেসর পাওয়ার বেশি লাগে, মাইক্রো কন্ট্রোলারে সেটা কম লাগে। সো ইট হ্যাজ ভেরি লেস ইন্টারনাল স্টোরেজ, এটা টোটালি এক্সটার্নাল স্টোরেজ বেশি থাকে। সো এর টোটাল জিনিসটাই তো ইমবেডেড থাকে। সো এর প্রসেসিং টাইমটা একটু কম লাগে। আর আমরা যেটা বাস ইন্টারফেস ইউনিটের ফাংশন, ইট সেন্ড দ্য অ্যাড্রেস অফ দ্য মেমোরি অফ অর ইনপুট is instruction from memory, it read data from port or program, it's write। অর্থাৎ আমাদের যে বাস ইন্টারফেস ইউনিট সেটা মূলত হচ্ছে মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস এবং হচ্ছে মেইন প্রোগ্রাম এর মধ্যে কমিউনিকেশন সেট আপ করে। অর্থাৎ আমরা যে মেমোরির মাধ্যমে অ্যাড্রেস অফ ইনপুট আউটপুট সেটা হচ্ছে প্রোগ্রামে জানায়, এবং প্রোগ্রাম ইনস্ট্রাকশন অনুযায়ী রিড অর রাইট করে ইনপুট আউটপুট পোর্ট থেকে, এবং সাপোর্ট দ্য ইনস্ট্রাকশন কোয়েন্সিং, অর্থাৎ ইনস্ট্রাকশন প্রসেস করার সময়টা নেয়, অ্যান্ড হচ্ছে এভরি কমিউনিকেশন সেটা দেখে হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট। 16 নম্বর কোশ্চেন ছিল, হোয়াট আর দ্য মেজর প্র্যাকটিক্যাল লিমিটেশন অফ অ্যাম্পলিটিউড মডুলেশন, এম টেকনিক, অ্যান্ড অ্যান এসএসবি ট্রান্সমিশন transmitter with a carrier of 2.3 megahertz is modulated by information signal in the 150 hertz to 4.2 kilohertz range. Calculate the main frequency rate of the lower sideband. Okay. সো আমাদের এএম মডুলেশনের মেইন যেই দুইটা হচ্ছে লিমিটেশন আছে, একটা হচ্ছে ইনএফিসিয়েন্ট পাওয়ার ইউজ, আর একটা আছে হচ্ছে সাসেপ্টেবিলিটি টু নয়েজ। অর্থাৎ নয়েজ বারবার নয়েজ রিপিটেশন হতে পারে হাইলি, অ্যান্ড হচ্ছে এর পাওয়ার যেই ইফিসিয়েন্সি সেটা ইন জেনারেল অন্য মডুলেশন থেকে একটু লেস হয়। এই হচ্ছে বিষয়, এখানে ডিটেলস আরও লেখা আছে, আপনারা পড়ে নিয়েন। অ্যান্ড এসএসবি মডুলেশনের ক্ষেত্রে যদি আমরা আসি, সেক্ষেত্রে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এত, এবং ইনফরমেশন ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 150 to এত দেওয়া আছে। সো আমরা যদি লোয়ার সাইড ব্যান্ড বের করতে চাই, তাহলে লোয়ার সাইড ব্যান্ড ইকুয়াল টু এফসি মাইনাস হচ্ছে এফ মডুলেটেড সিগন্যাল, দ্যাটস মিন হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 2300 কিলো হার্স বা হচ্ছে 2.3 মেগা হার্স মাইনাস হচ্ছে 4200। সো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এত। সো আমাদের লোয়ার সাইড ব্যান্ড তাহলে আমরা কত পাচ্ছি, 2.299, তাহলে হচ্ছে 22,000 নাকি 2,29,000, 22,99,850 হার্টস। আপার, এটা হচ্ছে লোয়ার। আমাদের লোয়ার সাইজে দ্যাটস মিন আমরা লোয়ারটাকেই আমরা লিখব। ওকে, 17 নম্বর কোশ্চেন ছিল, কম্পেয়ার দ্য আইআইআর, দ্যাটস মিন হচ্ছে ইম্পালস, ইনফাইনাইট ইম্পালস রেসপন্স অ্যান্ড ফাইনাইট ইম্পালস রেসপন্স। কম্পারিজন এখানে আমরা দেওয়া আছে ইনফাইনাইট, এটা স্ট্যান্ড ফর দ্য এত এত, and IIR gives filter gives the impulse for the infinite duration of time, এটা হচ্ছে একটা finite duration of time, এটার feedback available, এটার the feedback system is not present in এটাতে। সো এখানে বিভিন্ন ডিফারেন্স দেওয়া আছে, আপনারা বই থেকেও দেখতে পারেন। এই হচ্ছে এফআইআর এবং আইআইআর ডিফারেন্স। State the condition of digital filter to be causal or stable, এই দুইটার কন্ডিশন। একটা ডিজিটাল ফিল্টারকে কজাল তখনই বলা যায় তার আউটপুট যদি প্রিভিয়াস টাইম এবং হচ্ছে প্রেজেন্ট টাইমের উপর ডিপেন্ড, নট ফিউচার টাইম।
then this filter is called causal. দ্যাটস মিন হচ্ছে আমাদের যে স্যাম্পলটার মাস্ট বি এন মাইনাস সামথিং হতে পারবে, এন প্লাস কোনো স্যাম্পল পারবে না। ওকে, সিমিলারলি হচ্ছে স্টেবল, আমরা যদি এ ডিজিটাল ফিল্টার ইজ স্টেবল ইফ প্রডিউস বাউন্ডেড আউটপুট ফর এভরি বাউন্ডেড ইনপুট, অর্থাৎ আমরা যদি একটা বাউন্ডেড কোনো একটা রেঞ্জেড ইনপুট দিই অবশ্যই আউটপুটের একটা রেঞ্জ পাওয়া যাবে। যদি পাওয়া যায় তাহলে সিস্টেমটাকে বলবো আমরা স্টেবল ফিল্টার, আদারওয়াইজ সেটাকে নন স্টেবল ফিল্টার বলা হয়। 18 নম্বর এবং লাস্ট কোশ্চেন ছিল কনসিডার দ্য ম্যাসেজ অফ, চারটা মেসেজ ছিল গিভেন বাই হচ্ছে প্রবাবিলিটি অন 4 অন 2 অন 4 সরি অন 8 অন 2 অন 8 respectively. Use the Shannon's Fano algorithm to develop the efficient code and find the average information age. সো আমরা যদি এ নাম্বার কোশ্চেনে আসি, সো আমাদের প্রবাবিলিটি মেসেজগুলো আছে হচ্ছে এতগুলা, M1 এত, M2 এত এবং এত। ওকে, আমরা এখানে দেখেন দুইটা ভ্যালু সেম আছে, 1 নাম্বার এবং লাস্টেরটা। সো আমরা এই দুইটাকে আমরা টোটাল যে সিস্টেম আছে সিস্টেমকে আমরা ছোট থেকে বড় যদি আমরা সাজাই তাহলে হচ্ছে আমরা দুইটা গ্রুপ করতে পারি। একদম ছোটটা একটা গ্রুপ M2 ইকুয়াল টু হচ্ছে হাফ এবং বড়গুলো মিলা হচ্ছে M3, সেটা হচ্ছে 1/4 M1 এবং M4। সবচেয়ে বড়টা নিয়ে আমরা একটা গ্রুপ করছি, সো এটা গ্রুপ থাকলো। ওকে, 1 নাম্বার গ্রুপের জন্য আমরা প্রথমে অ্যাসাইন করলাম হচ্ছে 0, আর 2 নাম্বার এই যে গ্রুপ সেই গ্রুপের জন্য 1, এর মানে হচ্ছে এটা 0 অ্যাসাইন করছি, এটা হচ্ছে 1 অ্যাসাইন করছি। ওকে, এখন এই গ্রুপে আরও 3টা আছে, সেই গ্রুপ আবার সাব ডিভাইড করি, সাব ডিভাইড করলে হচ্ছে M3 জন্য আমরা একটা পাইলাম সবচেয়ে বড়টা 1/4, আর বাকি দুইটা পাইলেন হচ্ছে সাব ডিভিশন, দ্যাটস মিন হচ্ছে 0 আর 1। আবার এই দুইটাকে আমরা যদি সাব ডিভাইড করি M4 এবং এত, সো 0 1-এ যদি রিপ্লেস করি তাহলে এত। সো M2 আমরা মেইন কত পাইলাম, M2 পাইলাম হচ্ছে 0, M3 কত পাইলাম দেখেন, M3 যদি আমরা পাইতে চাই তাহলে আমাদের আসতে হবে হচ্ছে এই যে এই 1 আর এখানে 0-তে অ্যাসাইন করা হয়েছিল M3, সো M3, সো M1 তারপরে কত এই ডিভাইডেশনে এসে এই ডিভাইডেশনটা M1 ছিল, দ্যাটস মিন 1 1 0 এবং M4 হচ্ছে এত। সো আমরা যদি অ্যাভারেজ ইনফরমেশন এনথালপি এইচ যদি বের করতে চাই, এইচ ইকুয়াল টু মাইনাস I2N প্রবাবিলিটি অফ M গুণন হচ্ছে লগ 2 প্রবাবিলিটি অফ M। সো আমরা যদি সেটা করি হাফ লগ হাফ 1.7 বিট পার মেসেজ। এই ছিল হচ্ছে গতবারের কোশ্চেন, মোটামুটি সব বিষয়গুলো কভার করছে এবং আমাদের যেই সার্কুলারে যেই টপিকসগুলোর কথা বলা হয়েছে প্রতিটা টপিকস থেকেই সেই অনুযায়ী কোশ্চেন আসছে। সো এবারের আমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি, এবার সার্কুলার হয়েছে যেটা আগেও বলছি শুরুতেই যে হচ্ছে 8 মে আমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট। এবার অ্যাপ্লাইয়ের জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, অর্থাৎ যারা মাস্ট বি হচ্ছে বিএসসি ডিগ্রি কমপ্লিট করছেন ট্রিপলি থেকে, ইটিই থেকে, এপিই থেকে, এই যে এই সাবজেক্টগুলো থেকে ফিজিক্স বা নিউক্লিয়ার এনার্জি, তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদের মিনিমাম ক্যান্ডিডেটের সিজিপিএ থাকতে হবে 3.5 এসএসসি এইচএসসির জন্য এবং 3.25 হচ্ছে ব্যাচেলর ডিগ্রিতে তাদের সিজিপিএ থাকতে হবে এবং তাদের একাডেমিক সেশন অবশ্যই 2023-24 সেশনের আগের সেশন হতে হবে। দ্যাটস মিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা 2023-24 সেশনে আছেন তাদের সাথে যেহেতু মাস্টার্স কমপ্লিট করতে হবে, এক্ষেত্রে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু 24-25 সেশন পাশ করেছেন, তারা এখানে ইলিজিবল হবেন না এবং কি 24-25 অ্যাজ ওয়েল
অ্যাজ বাকি যেই সেশনগুলো আছে, অনেকেই আছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা 24-25 সেশন পাস করেছে, বা সেই ক্ষেত্রে তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে না। অর্থাৎ মেইন কথা হচ্ছে যারা এই ডিইউ 23-24 সেশনের সাথে যারা ছিলেন তারা এবং তাদের সিনিয়র ব্যাচগুলা শুধুমাত্র এই পরীক্ষার জন্য এলিজেবল হবে। এটা ছিল অ্যাডমিশন লিফলেট। এখানে ডিটেলস বলা আছে, ডিগ্রি রিকোয়ারমেন্ট আছে। সো এখানে হচ্ছে কি ডিগ্রি আপনার লাগবে, এখানে সিজিপিএ রিকোয়ারমেন্ট আছে, অ্যাডমিশন টেস্টের ডিটেলস 90 মার্ক আছে, এখানে সাবজেক্টগুলো বলা আছে 1, 2, 3, 4, 5, 6, 3টা করে কোশ্চেন আসবে, প্রতিটাতেই হচ্ছে 15 এবং ভাইভাতে 10 মার্ক থাকবে। আমরা 15 আর মানে 18টা কোশ্চেন আসবে টোটাল, সবই এখানে বলা আছে। অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ওপেন হচ্ছে 10 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত, রিটেন পরীক্ষা হবে হচ্ছে 24 মে এবং রেজাল্ট হবে এই শিডিউলেই হবে। আমরা যদি কেউ অ্যাপ্লাই করতে চাই তাহলে হচ্ছে এটা স্ক্যান করতে পারেন, কিংবা হচ্ছে এই লিঙ্কে ঢুকতে পারেন, DU-Tripoli-Admission, এই যে যেই লিঙ্কটা, সেই লিঙ্কে আপনারা -AID.com এই লিঙ্কে ঢুকতে পারেন। এই হচ্ছে আমাদের সেশন। আমাদের এই ডিগ্রির জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 2200 টাকা, 2200 টাকা জমা দিতে হবে, এবং হচ্ছে মিনিমাম 2.5 ডিগ্রি নিয়ে হচ্ছে আপনাকে বের হতে হবে, এবং এই কোর্সে হচ্ছে 36 ক্রেডিট পড়ানো হবে। এটা রেগুলার, একদম রেগুলার, যেহেতু মাস্টার্স, সো ঢাকা বিশ্ববিদ্যালয় রেগুলার মাস্টার্সের যে খরচ, ডিইউ রেগুলার মাস্টার্সের যে খরচ অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 30,000। সো 30,000-এর প্রায় অ্যাডমিশনের সময় আপনার চলে যাবে 18 বা 22,000 টাকা, এবং ফার্দার মোর আর 6,000-এর মতো বা 3,000, 4,000 করে টাকা চলে যাবে। সো 30,000, বিলো 30,000-এর ভিতরে আপনার সব কিছু শেষ হবে। সো আপনার টোটাল টাকাটাই মেইনলি অ্যাডমিশনের সময় চলে যাবে, তারপর কিছু টাকা বকেয়া থাকবে। সো এটা হচ্ছে 3 সেমিস্টার হবে, প্রতি সেমিস্টারেই হচ্ছে আপনাকে 4টা করে কোর্স নিতে হবে, এবং হচ্ছে যারা প্রজেক্ট করবেন, প্রজেক্ট বেস, এখানে প্রজেক্ট বেস আছে এবং থিসিস বেস আছে। থিসিস বেস হলে 4টা করে কোর্স, প্রজেক্ট বেস হচ্ছে প্রতি সেমিস্টারে 5টা করে কোর্স হবে। সো যারা থিসিস বেস, তার মানে হচ্ছে 3-4-12 ক্রেডিট, 12-12 24 ক্রেডিট, আর 12 ক্রেডিট লাস্ট সেমিস্টারে হচ্ছে থিসিস, এবং প্রজেক্ট বেস কমপ্লিট করবে হচ্ছে 15 ক্রেডিট, 15-15 30, আর লাস্ট সেমিস্টারে হচ্ছে 6 ক্রেডিটের একটা প্রজেক্ট। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি। এরা হচ্ছে আপাতত এতগুলা মেজর গ্রুপ আছে তাদের। মেজর গ্রুপটা কই, তাদের 4টা মূলত মেজর আছে। পাওয়ারের মেজর আছে, আর আছে হচ্ছে ইলেকট্রনিক্স, কমিউনিকেশন অ্যান্ড বায়োমেডিক্যাল। বাট লাস্ট সেমিস্টারে অফার করা হয়েছিল হচ্ছে ইলেকট্রনিক্স ম্যাটেরিয়াল যেটা, সেটা, আর হচ্ছে কমিউনিকেশন, এই দুইটা ট্র্যাক অফার করা হয়েছে। এবং এই সেমিস্টার এই 4টা অ্যাভেলেবল আছে: ইলেকট্রনিক্স ম্যাটেরিয়াল সায়েন্স, পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হচ্ছে ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল। সো এই দুইটা ট্র্যাক হচ্ছে স্ট্রিম হচ্ছে লাস্ট সেমিস্টারে অফার করা হয়েছে। এই যে 2023-24 সেশনে যেটাতে হচ্ছে পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এটা করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই 3টা স্ট্রিম চালু হতে পারে, বাট আপাতত 2টা স্ট্রিম চালু আছে। সেই ক্ষেত্রে আপনাদের এই পরীক্ষার জন্য আমাদের টোটাল হচ্ছে এই যে 15 মার্ক করে 6টা সাবজেক্টের মার্ক, 6টা মার্ক দেওয়া আছে, এবং 40% হচ্ছে আপনার মার্ক পেতে হবে। আর মানে 36 মার্ক পাইলেই আপনি হচ্ছে ভাইভাতে কল পাবেন। দ্যাটস মিন আপনি পাস মার্ক গেইন করলেই মোটামুটি আপনি
এলিজেবল হবেন ভাইবার জন্য। এই হচ্ছে কন্ডিশন। আপনারা এই কোর্সগুলোর জন্য আপাতত আপনাদেরকে টোটালি পড়তে হবে, যেহেতু এই কোর্সগুলো সো ফিজিক্স রিলেটেডের মধ্যে পড়তে হবে হচ্ছে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, মডার্ন ফিজিক্স, অপটিক্স এবং ম্যাটেরিয়াল সায়েন্স। এবং ইলেকট্রনিক্সের মধ্যে আমাদের পড়তে হবে হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, সার্কিট, এসিডিসি সার্কিট, এবং হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড মেশিন কিছু পার্ট পড়তে হবে, এবং কম্পিউটার ফান্ডামেন্টালের ভিতরে হচ্ছে প্রোগ্রামিং সেকশন থেকে কিছু জিনিস আসছে যেমন, এবং কমিউনিকেশন এবং সিগন্যাল প্রসেসিং থেকেও আপনাকে কিছু জিনিস, অর্থাৎ বেসিক জিনিসগুলো, এই যে যেই টপিকসগুলো আছে এবং টপিকসগুলোর বেসিক পার্ট। আপনারা গত বছরে যদি কোশ্চেন করেন যেরকম বেসিক লেভেলের কিছু কোশ্চেন চলে আসছে, সো প্রতিটা পার্ট থেকেই কোশ্চেন আসবে, সো কোনো পার্ট বাদ দেওয়ার কোনো অবকাশ নেই। ইন্ডিভিজুয়াল পার্ট থেকে 3টা করে কোশ্চেন আসবে, সো প্রতিটা পার্টই আপনার ওইভাবে দেখতে হবে যাতে আমরা 3টা কোশ্চেনের মোটামুটি অ্যান্সার করতে পারি। সো আমাদের মূলত 40% মার্ক আমাদের মাস্ট বি পেতে হবে। সো 40% মার্ক পেলে আপনি হচ্ছে ভাইবার জন্য কোয়ালিফাইড হবেন, এবং কোয়ালিফাইড যদি হন দেন হচ্ছে আপনাকে ভাইভাতে আলটিমেটলি 10 মার্ক থাকে, সেটা আপনি মোটামুটি মার্ক পেয়ে যাবেন। সো আপনার এমনভাবে করতে হবে, প্রিপারেশন নিতে হবে যে প্রতিটা সেকশন থেকেই যাতে মার্কগুলো গেইন করা যায়। সো আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।